গত কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় খুব জোরে একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে। আদিত্য রাজ কল একজন বড় সাংবাদিক। উনি এই ভিডিওটা শেয়ার করেছেন, যেখানে অনেক পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে টুইট আসছে যে যখন তারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামছে তখন মানুষ তাদের বলছে, বাহ বাহ, আপনি সেই দেশ থেকে এসেছেন যে দেশ শান্তি করিয়ে দিয়েছে, পুরো দুনিয়ায় শান্তি করিয়ে দিয়েছে। শেহবাজ শরীফ নিজেও এটা মানছেন যে দুনিয়ায় পাকিস্তানের ইমেজ একদম বদলে গেছে আর খুব ভালো ইমেজ হয়েছে। এস জয়শঙ্কর তিনি খুব জ্ঞানী মানুষ, আর যদি ওনার মুখ থেকে কোনো কথা বের হয় তাহলে সেটা এমনি এমনি বের হয় না। উনি এমনি এমনি বলেননি, ভাই আমরা দালাল দেশ না। কেন? এর পিছনে কারণটা বুঝুন। এখনও ২৪ ঘন্টাও যায়নি, আর যে জিনিসগুলো বের হয়ে আসছে তা বলছে যে পাকিস্তান কি আমেরিকাকে কিছু আলাদা বলেছে আর ইরানকে কিছু আলাদা বুঝিয়েছে, নাকি নিজেই কিছু আলাদা বুঝেছে। এই ডিলটা হলো কিভাবে? কারণ এখন তো আমেরিকা বলছে, আমরা ভাই ইরানের আশেপাশেই আছি, আর এখনও ট্রিগারের উপর আমাদের আঙুল আছে। এদের ভাইস প্রেসিডেন্ট, এদের ডিফেন্স মিনিস্টার, এদের হোয়াইট হাউস থেকে একের পর এক স্টেটমেন্ট আসতে শুরু করেছে। আসলে কি হয়েছে? ভারতও একটা অ্যাডভাইজারি জারি করে দিয়েছে। জিও পলিটিক্সে অনেক কিছু চলছে। সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। গতকাল ভারত যখন একটা অ্যাডভাইজারি জারি করল নিজের নাগরিকদের জন্য, তখনই বুঝে গিয়েছিলাম যে এই যে এত খুশি মানানো হচ্ছিল, সিজ ফায়ার বলা হচ্ছে, এই সিজ ফায়ার কি বাস্তবে কাজ করবে না করবে না। গতকাল থেকেই সমস্যাগুলো বের হতে শুরু করেছে। যখন ইসরায়েল বলল, ভাই লেবাননের বিষয়টা সিজ ফায়ার থেকে আলাদা, ওদিকে মাথা ঘামিও না, তখন দেখা গেল ইরানের ফরেন মিনিস্টার বলছেন, যদি লেবাননের ওপর হামলা বন্ধ না হয় তাহলে এই সিজ ফায়ারটাই ফেক, মানে এই সিজ ফায়ারের কোনো মানে নেই, আপনারা ধীরে ধীরে সিজ ফায়ারের নিয়ম ভাঙছেন। তখনই ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও একটা স্টেটমেন্ট আসে। স্ক্রিনে এই স্টেটমেন্টটা দেখুন, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমেরিকার সব জাহাজ, সব এয়ারক্রাফট, মিলিটারি লোকজন, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্র, যা যা দরকার শত্রুকে ধ্বংস করার জন্য, সব কিছু এখনও ইরানের আশেপাশেই থাকবে, যতক্ষণ না আসল এগ্রিমেন্ট পুরো না হয়। আর এর মধ্যে তারা প্রতিশ্রুতি দেবে যে কোনো নিউক্লিয়ার অস্ত্র বানাবে না, আর স্ট্রেট অফ হরমুজ নিরাপদভাবে খোলা হবে। তো এখানে একদম পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে স্ট্রেট অফ হরমুজ নিয়ে যে খবরগুলো আসছে যে খুলবে না বা 10 পয়েন্টের এগ্রিমেন্ট হয়েছে, ওগুলো ভুলে যান, আমরা এখনও মাঠ ছাড়িনি। এখন এদের ভাইস প্রেসিডেন্ট কি বলছেন, স্ক্রিনে শুনুন। I think this comes from a legitimate misunderstanding. I think the Iranians thought that the ceasefire included Lebanon, and it just didn't. We never made that promise. We never indicated that was going to be. জেডি ভ্যান্স বলছেন যে আমরা যে 10 পয়েন্টের কথা বলছি আর মিডিয়াতে যে 10 পয়েন্টের কথা চালানো হচ্ছে, সেই দুটো এক জিনিস না, একেবারেই আলাদা। তো আমরা এখানে যেই গ্রুপের সাথে কথা বলছি সেই গ্রুপটাই অরিজিনাল গ্রুপ, আর বাদ বাকি যারা এইভাবে পোস্ট করছে সেগুলো বেকার। এই ভিডিওর পাশাপাশি এটাও দেখা গেছে যে হেডসেথের দিক থেকেও একটা স্টেটমেন্ট এসেছে। Hanging around. We're not going anywhere. We're going to make sure Iran complies with this ceasefire, and then ultimately comes to the table and makes a deal. So we'll stay put, stay ready, stay vigilant. As the chairman laid out, our troops are prepared to defend, prepared to go on offense, prepared to restart at a moment's notice with whatever target package would be needed in order to ensure that Iran complies. As far as the Strait, you saw the initial agreement that was struck, which is Iran's letting ships go through. এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এই যে 10 পয়েন্টের যে চুক্তির কথা বলা হচ্ছে, এটা আসলে সেই চুক্তি না যেখানে স্ট্রেট অফ হরমুজ থেকে টোল ট্যাক্স নেওয়ার কথা বলা হয়েছিল, বা যেখানে বলা হয়েছে যে নিউক্লিয়ার অস্ত্র রাখা হবে না। এই সব যেগুলো মিডিয়ায় ছড়াচ্ছে সেগুলোই আসল চুক্তির অংশ না। এদের যে মুখপাত্র, উনিও এই বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। I've seen a lot of inaccurate coverage today from the media about these negotiations and these plans already. So let me be clear and correct the record. The Iranians originally put forward a 10-point plan that was fundamentally unserious, unacceptable, and completely discarded. It was literally thrown in the garbage by President Trump and his negotiating team. Many outlets in this room have falsely reported on that plan as being acceptable to the United States, and that is false. উনি বলছেন, দেখুন, এই যে আপনারা যেটা দেখাচ্ছেন, যেটা মিডিয়ায় চলছে, ওটা ভুল। যেটা 10 পয়েন্ট বলে ভাইরাল হচ্ছে, ওগুলো সঠিক না, আমরা তা রিজেক্ট করেছি। এখন সেইদ আব্বাস আরাকচি তিনি কি টুইট করেছেন? উনি আবার একই টুইট রিপিট করছেন। দেখুন শেহবাজ শরীফের টুইট। উনি নিচে শেহবাজ শরীফের টুইট দিয়েছেন, যেখানে শেহবাজ শরীফ লেবাননের প্রসঙ্গ তুলেছিলেন আর বলেছিলেন যে লেবাননের উপর কোনো আক্রমণ হবে না।
উনি টুইটটাকে লাগিয়ে বলছেন যে ইরান আর আমেরিকার মধ্যে সিজ ফায়ারের যে নিয়ম সেগুলো একদম পরিষ্কার, আর এই সিজ ফায়ারকে ইসরায়েলের মাধ্যমে চালিয়ে যেতে পারে অথবা শেষও হয়ে যেতে পারে। কমিটমেন্ট অনুযায়ী আমেরিকা আর আমেরিকার সব মিত্র দেশ লেবাননের ওপর কোনো আক্রমণ করবে না। এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আর এর সাথে সাথেই তারা এটাও বলছে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধই থাকবে, খোলা হবে না। এখন সত্যি বলতে আমার একটু অদ্ভুত লাগে পাকিস্তান নিয়ে, আর এখানে পুরো দোষও হয়তো তাদের না, কারণ তারা হয়তো অন্য কিছু ভেবেছিল আর তাদের এইভাবে একটা বড় লম্বা খেলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে, যেটা তারা ভাবতেও পারেনি যে আমরা এই খেলায় জড়িয়ে পড়ব। হয়তো পাকিস্তানের ইচ্ছাও ছিল না যে এই ঝামেলায় পড়বে না, কিন্তু এমন মনে হচ্ছে যেন তাদের এই ঝামেলায় ঢুকিয়েও দেওয়া হচ্ছে যে যাই হোক, আমরা যেমনটা বলছি তেমনটাই করো। এখন ভারতের দিক থেকে কি বলা হয়েছে? এখন ভারতের দিক থেকে আবার একটা নোটিশ জারি করা হয়েছে ডিরেক্টর জেনারেল অফ শিপিংয়ের মাধ্যমে। সেই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুরক্ষার জন্য যারা ভারতীয় নাগরিক, বিশেষ করে ভারতীয় নাবিকরা যদি ইরানের জলসীমার আশেপাশে থাকে, তাহলে তারা যেন দ্রুত এমবেসি অফ ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে। আর যারা ইতিমধ্যেই জাহাজে আছে তাদের জন্য বলা হয়েছে যে তারা যেন আরও সতর্ক থাকে, চারপাশের পরিস্থিতির দিকে নজর রাখে এবং যে কোনো অফিসিয়াল আপডেট আসলে সেটা ফলো করে। এই ক্রিটিক্যাল সময়ে সরকারের সাথে মিলেমিশে কাজ করার জন্য বলা হয়েছে। এখন এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েল কি বলছে? আমাদের দেশে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূতের একটা বক্তব্য এসেছে, যেখানে তিনি সরাসরি বলেছেন আমরা পাকিস্তানের উপর একদমই ভরসা করি না। আমি বুঝতে পারি না আমেরিকা কিভাবে এমন দেশের উপর ভরসা করে। যখন হামাসের সাথে কথা বলার দরকার পড়ে তখন তুরস্ক আর কাতার সামনে আসে, আর এখানে যখন ইরানের সাথে কথা বলার প্রসঙ্গ এসে গেছে তখন পাকিস্তান সামনে এসে গেছে। যাই হোক, মোট কথা সামনে কি হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মিডিয়ায় যে খবরগুলো চলছে সেগুলো ভুয়া, ফেক। আমরা একটা টিমের সাথে কথা বলছি, আর সেই টিমটাই গুরুত্বপূর্ণ টিম আর সঠিক টিম। তাই আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে। কিন্তু সত্যটা কি? এমন মনে হচ্ছে যেন ইরানের ভিতরে নেতৃত্ব শেষ হওয়ার পর একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এক পক্ষ আছে যারা হ্যাঁ বলছে, আরেক পক্ষ আছে যারা না বলছে। এই অবস্থায় শান্তি প্রতিষ্ঠা করা এতটা সহজ হবে না। ভারত খুব ভেবেচিন্তেই তার নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে। আপনার কি মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে দুনিয়া এতদিন ব্যালিস্টিক আর সুপারসনিক মিসাইল নিয়েই আলোচনা করছিল। সবাই ভাবছিল এটাই সবচেয়ে বড় শক্তি, এটাই যুদ্ধের ভবিষ্যৎ। কিন্তু ঠিক সেই সময় ভারত একেবারে অন্য লেভেলের একটা প্রযুক্তি নিয়ে সামনে এসেছে, যেটা পুরো খেলাটার নিয়মই বদলে দিতে পারে। এখন কথা হচ্ছে হাইপারসনিক মিসাইল নিয়ে, এমন এক ধরনের অস্ত্র যার গতি শব্দের গতির 5 গুণেরও বেশি, আর কিছু ক্ষেত্রে তো 8 গুণ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু শুধু গতি থাকলেই হতো তাহলে হয়তো এটাকে এত বড় বিষয় মনে করা হতো না। আসল বিষয় হলো এই মিসাইলগুলো আকাশে উড়তে উড়তেই নিজের পথ বদলাতে পারে, নিচু দিয়ে উড়ে রাডারকে ফাঁকি দিতে পারে, আর শত্রুর পুরো নজরদারি সিস্টেমকে বিভ্রান্ত করে দেয়। এই কারণেই এখন হাইপারসনিক অস্ত্রকে বলা হচ্ছে গেম চেঞ্জার। কারণ আপনি যদি এমন একটা মিসাইল তৈরি করতে পারেন যেটা এত দ্রুত চলে আর যেটার গতিপথ আগেই আন্দাজ করা যায় না, তাহলে সেটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। আর ভারত ঠিক এই দিকেই দ্রুত এগোচ্ছে। এখন ভারত শুধু একটা মিসাইল বানাচ্ছে না, বরং পুরো একটা হাইপারসনিক স্ট্রাইক সিস্টেম তৈরি করছে। এর মানে হলো একসাথে কয়েক ধরনের উন্নত অস্ত্র তৈরি করা হচ্ছে, যেগুলো একে অপরকে সাপোর্ট করবে। এই পুরো সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা হলো হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটা এমন এক প্রযুক্তি যেটা খুব উচ্চ গতিতে মহাকাশের কাছাকাছি উঠে গিয়ে আবার পৃথিবীর দিকে গ্লাইড করে আসে। আর এই গ্লাইড করার সময়ই এটা নিজের পথ বদলাতে পারে, ফলে শত্রু বুঝতেই পারে না যে এটা ঠিক কোথায় আঘাত করবে। এর রেঞ্জ কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হতে পারে। এটাকে অনেকেই ভবিষ্যতের সবচেয়ে মারাত্মক অস্ত্র বলে মনে করছে, কারণ এটাকে আটকানো বা ধ্বংস করা খুব কঠিন। এর পাশাপাশি ভারত আরেক ধরনের হাইপারসনিক মিসাইল তৈরি করছে, যেটা বিশেষ করে সমুদ্রের যুদ্ধের জন্য তৈরি। এই মিসাইলের রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার। এখন আপনি ভাবুন, একটা যুদ্ধজাহাজ 1000 কিলোমিটার দূরে আছে, আর আপনি এমন একটা মিসাইল ছুড়লেন যেটা হাইপারসনিক গতিতে ছুটে গিয়ে সেই জাহাজকে আঘাত করতে পারে। এর মানে শত্রু নৌবাহিনী অনেক দূর থেকেও নিরাপদ থাকবে না। বিশেষ করে ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এর প্রভাব অনেক বড় হতে পারে, কারণ এখানে অনেক বড়
বড় দেশের নৌবাহিনী সক্রিয় থাকে আর এই ধরনের অস্ত্র সেই পুরো ভারসাম্যটাই বদলে দিতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল হাইপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো মাটির উপর থেকে, আকাশ থেকে বা সমুদ্র থেকে সব জায়গা থেকেই ছোড়া যায়। এর গতি খুব বেশি আর এটাও উড়তে উড়তেই নিজের পথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম যতই আধুনিক হোক না কেন, এটাকে আটকানো খুব কঠিন হয়ে যায়। এই ধরনের মিসাইল ভবিষ্যতের যুদ্ধে বড় ভূমিকা নিতে পারে, কারণ এগুলো খুব দ্রুত, নির্ভুল এবং ধরাছোঁয়ার বাইরে থাকে। এই পুরো প্রযুক্তির পেছনে যে জিনিসটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে সেটা হলো স্ক্র্যামজেট ইঞ্জিন। এই ইঞ্জিনের বিশেষত্ব হলো এটা খুব উচ্চ গতিতে কাজ করতে পারে এবং মিসাইলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। হাইপারসনিক গতিতে উড়লে তাপমাত্রা এত বেশি হয়ে যায় যে সাধারণ ইঞ্জিন দিয়ে সেটা সামলানো যায় না, কিন্তু স্ক্র্যামজেট সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারে। ভারত এই পরীক্ষায়ও ভালো অগ্রগতি করেছে, যা দেখাচ্ছে যে দেশ এখন এই প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসে, কেন পুরো বিশ্ব এতটা অবাক হচ্ছে? কারণ হাইপারসনিক প্রযুক্তি এখনও খুব কম দেশের হাতে আছে। বড় বড় শক্তিধর দেশ যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীন, তারাই এতদিন এই প্রযুক্তিতে এগিয়েছিল, কিন্তু এখন ভারতও দ্রুত সেই দলে ঢুকে পড়ছে। আর এটা শুধু প্রযুক্তির বিষয় না, এর সঙ্গে জড়িয়ে আছে কৌশলগত শক্তি, মামিরিক ভারসাম্য আর ভবিষ্যতের যুদ্ধের ধরন। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, ভারত এখন ধীরে ধীরে পুরনো ধরনের মিসাইল থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মের অস্ত্রের দিকে এগোচ্ছে। এমন অস্ত্র যেগুলো শুধু দ্রুত না, বরং অনেক বেশি বুদ্ধিমান আর অনির্দিষ্ট। আর এই কারণেই বলা হচ্ছে হাইপারসনিক প্রযুক্তি শুধু একটা নতুন অস্ত্র নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির সমীকরণই বদলে দিতে পারে। ভবিষ্যতে কোন দেশ কতটা শক্তিশালী সেটা অনেকটাই নির্ভর করবে এই ধরনের উন্নত প্রযুক্তির উপর। আর ভারত যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই প্রতিযোগিতায় দেশটা এখন আর পিছিয়ে নেই, বরং সামনে আসার জন্য পুরো প্রস্তুত।